অর্থনীতি প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল ক্লাসে। গত ক্লাসে আমরা আংশিক অন্তর্কলন নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে ক্লাসটা আমি শুরু করছি, এই ক্লাসগুলো তোমাদের ভার্চুয়াল ক্লাসের একদম প্রাথমিকভাবে এই ক্লাসগুলো একবার করানো হয়েছিল। তখন বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো ওই ক্লাসগুলো কেউ পেয়েছো, কেউ হয়তো পাওনি। তবে আমি এই ক্লাসগুলো আবার রিপিট করছি, তোমরা একটু খেয়াল করো। দেখো, সবাই লক্ষ্য করো, আমাদের ইকোনমিক্সে বিভিন্ন ধরনের অপেক্ষকের ব্যবহার আছে, যেগুলো তোমাদের অন্তর্কলনে দেখিয়েছিলাম। y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, মানে এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক, তারপরে দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক, শর্তযুক্ত অপেক্ষক, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের অপেক্ষকের ব্যবহার আমাদের কাছে ওগুলো ব্যবহার করতে হয়। তো দেখো, যদি অপেক্ষকটা এক স্বাধীন চলক বিশিষ্ট হয়, তাহলে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে বের করব? তা আমি সেই বিগত ক্লাসগুলোকে আবার তোমাদের মনে করিয়ে দিতে চাচ্ছি। দেখো, সর্বোচ্চ মান জিনিসটা কি? y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এই অপেক্ষক থেকে যদি তুমি এরকম উল্টা ইউ আকৃতির রেখাচিত্র পাও, উল্টা ইউ আকৃতি, তোমরা তো জানো রেখাচিত্র দিয়ে তোমাদেরকে শিখিয়েছি কিভাবে রেখাচিত্র আঁকতে হয়, সেগুলো তোমাদের মনে আছে। যে কোনো একটা অপেক্ষক থেকে যদি আমরা এরকম উল্টা ইউ আকৃতির রেখাচিত্র পাই, তাহলে সেখান থেকে সর্বোচ্চ মান জিনিসটা কি সেটা বোঝানো যায়। লক্ষ্য করো, যদি আমরা দেখো, যখন এক্স এর মান ও এক্স সমান, তখন ওয়াই এর মান দেখো এ এক্স ওয়ান। যখন এক্স এর মান ও এক্স টু, তখন ওয়াই এর মান দেখো বি এক্স টু। যখন এক্স এর মান ও এক্স থ্রি, তখন ওয়াই এর মান সি এক্স থ্রি। তাহলে দেখো কোথায় যে আমাদের বেশি মান নির্দেশ করছে ওয়াই এর, যখন এক্স এর মান ও এক্স টু, তখন ওয়াই এর মান বি এক্স টু। অর্থাৎ বি বিন্দুতে যে মানটা আছে সেটাই হচ্ছে সর্বোচ্চ মান। এইভাবে তা তোমাকে যদি প্রশ্ন করে সর্বোচ্চ মানটা কি, তাহলে বলবা কি, কোনো রেখাচিত্রে যে বিন্দুতে অন্যান্য বিন্দুর তুলনায় বেশি মান নির্দেশ করে তাকে বলা হয় সর্বোচ্চ মান। ঠিক এদিকে আসো। হ্যাঁ, তাহলে এই সর্বোচ্চ মানটা, এটা আমরা জ্যামিতিক ভাবে সংজ্ঞায়িত করলাম। এই সর্বোচ্চ মানটা যদি গাণিতিক ভাবে বের করতে চাও, তাহলে কিন্তু এই রুল ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, এখানে লেখা কি, সর্বোচ্চ করণ, মানে তুমি গাণিতিক পদ্ধতিতে কিভাবে এই সর্বোচ্চ মানটা বের করবে। তা দেখো, সেখানে প্রয়োজনীয় শর্তটা কি, মানে প্রথম শর্তটা কি, dy/dx, মানে প্রথম পর্যায়ের অন্তর্কলন করে তার মান শূন্য ধরবা, তখন এক্স এর একটা মান পাবা। ওই বি মানে এটা ধরে নিয়েছি, তখন এক্স এর একটা মান পাবা। তারপরে দেখো পর্যাপ্ত শর্তটা কি, যে দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলন করতে হবে, d²y/dx², এর ফলাফলটা নেগেটিভ হতে হবে। কখন? ওই যখন বি, এক্স এর মান বি। তাহলে এই হলো গাণিতিক পদ্ধতি এই সর্বোচ্চ মান বের করার। এরপরে দেখো সর্বনিম্ন মানটা কি, বলবা কোনো রেখাচিত্রে বা অপেক্ষকে যে বিন্দুতে অন্যান্য বিন্দুর তুলনায় কম মান নির্দেশ করে, সেটা হচ্ছে সর্বনিম্ন মান। সেটা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে এই সর্বনিম্ন মানটা বের করব যে গাণিতিক পদ্ধতিতে, সেটাকে বলবো সর্বনিম্ন করণ। তা সর্বনিম্ন করণের দেখো প্রথম শর্ত, দেখো প্রয়োজনীয় শর্তটা কি, dy/dx ইকুয়াল টু 0, তখন এক্স এর একটা মান পাবো। ঠিক আছে, এটার সাথে একটু মিলিয়ে রাখি, এই যে বি দিয়েছি এখানে, এখানে তোমরা বি দাও,
এই যে বি দিলাম, এই বি দিলাম। তাহলে আবার দেখো সেকেন্ড অর্ডার, মানে এই এলো প্রথম পর্যায়ের অন্তর্কলন, এটা হলো দ্বিতীয় পর্যায়ের অন্তর, এটা ধনাত্মক হতে হবে। কোন মানে? ওই এক্স এর যে মানটা পেয়েছিলাম বি, সেই মানে। এভাবে আমাদের এক স্বাধীন চলক বিশিষ্ট যে অপেক্ষকে, মনে করো এই ধরনের একটা অপেক্ষক মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, এই দেখো এখানে দেখো পদ আছে একাধিক কিন্তু স্বাধীন চলক কিন্তু একটা এক্স। এ ধরনের অপেক্ষকের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ বলো সর্বনিম্নকরণ বলো, তার গাণিতিক পদ্ধতি হচ্ছে এটা। এখন দেখো আমি তোমাদের একটা সমস্যা, প্রথমে একটু সাধারণ উদাহরণ দিয়ে আমি তোমাদের একটা অঙ্ক দেখো এখানে করাচ্ছি। দেখো মনে করো এই অপেক্ষকটাই আছে, এইটাই আমি এখানে লিখি। দেখো সমস্যা 1, y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, এই একটা অপেক্ষক। এটা আমরা সর্বোচ্চকরণ করব বা কাম্য মান বের করব। আমরা লিখব কি? কাম্য মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে, প্রয়োজনীয় শর্তানুসারে কি লিখব? dy বাই dx সমান সমান d বাই dx অফ, মানে এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, এটা সমান সমান 0। তাহলে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করি, এখানে হবে মাইনাস 2x, এক্সটা 1 হয়ে গেল, 4 8 0 হয়ে গেল। তাহলে দেখো আমরা এখান থেকে এক্স এর মানটা বের করবো, টোয়াইস এক্স ইকুয়াল টু মাইনাস 4, উভয় দিককে মাইনাস গুণ করে দিলাম, প্লাস হয়ে গেল এক্স ইকুয়াল টু 2। ওই যে দেখো এক্স ইকুয়াল টু বি, মানে তখন ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0, এই দেখো ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0, তখন এক্স ইকুয়াল টু বি, মানে এক্স এর একটা মান পাওয়া যাবে। এখন এই মানে এই অপেক্ষকের মান সর্বোচ্চ কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমাদের পর্যাপ্ত শর্ত করতে হয়। দেখো এখানে লিখব পর্যাপ্ত শর্তানুসারে, পর্যাপ্ত শর্তানুসারে, পর্যাপ্ত শর্তানুসারে মানে সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান, লক্ষ্য করো তাহলে কাকে করব? দেখো এখান থেকে, এটা হলো আমাদের মূল ফাংশনটা ছিল, এখান থেকে অন্তর্কলন করে মান পেয়েছি, কিন্তু এইটা দেখাতে হবে, এইটার অন্তর্কলন করতে হবে, ডি বাই ডি এক্স অফ মাইনাস 2x প্লাস 4। দেখো এটা কি হয় রেজাল্ট? দেখো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে এক্স এর পাওয়ার 1, এটা 1 হয়ে গেল, মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2, আর 4 কিন্তু কনস্ট্যান্ট, এটা 0 হয়ে গেল, হুইচ ইজ লেস দ্যান 0। ওই দেখো এদিকে তাকাও, ওই যে সেকেন্ড অর্ডারের মান লেস দ্যান 0, মানে যদি ঋণাত্মক হয়, দেখো ঋণাত্মক হয়েছে। তাহলে আমরা কি বলবো? মন্তব্য করব যখন, যেহেতু দেখো এরকম একটা মন্তব্য করতে হবে, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ঋণাত্মক মানে লেস দ্যান 0, সুতরাং যখন এক্স ইকুয়াল টু 2, তখন অপেক্ষকটির মান, মানে যে অপেক্ষকটা দেওয়া আছে, তখন অপেক্ষকটির মান সর্বোচ্চ হয়, তখন অপেক্ষকটির মান সর্বোচ্চ হয়। দেখো এই এখন যদি বলিস, আমরা কিন্তু যাচাই করে দেখেছি যে এক্স এর মান যদি 2 হয় তাহলে অপেক্ষকটির মান সর্বোচ্চ হয়। এখন যদি প্রশ্ন করে যে সর্বোচ্চ মান কোনটা, তাহলে এক্স এর মানটা এখানে বসিয়ে দিতে হয়, এখানে বসাতে হয়। যেমন এখানে এরকম হতে পারে অনেক সময় যে সর্বোচ্চ মান নির্ণয় করো, তাহলে কিন্তু এক্স এর মানটা এখানে বসিয়ে দিতে হবে। সুতরাং আর এই পর্যন্ত হচ্ছে পরীক্ষা করা যে এক্স এর কত মান হলে অপেক্ষকটির মান সর্বোচ্চ হবে, অর্থাৎ উৎপাদন কতটুকু করলে
আয় আমাদের সর্বোচ্চ হবে। এইভাবে কিন্তু সেন্সটা, মানে আমরা অঙ্ক, আমাদের ম্যাথমেটিক্স আমরা ব্যবহার করছি আসলে ইকোনমিক্সটাকে বোঝার জন্য। তাহলে অনেক সময় বলতে পারে যে সুতরাং সর্বোচ্চ মান, এরকম অনেক সময় চায় প্রশ্নে, ওয়াই সমান সমান মাইনাস, ওই দেখো এক্স এর জায়গায় আমি 2 বসালাম, হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 প্লাস 8, তাহলে এখানে আসলো -4 প্লাস 4 দুগুণে 8 প্লাস 8 16, 16 থেকে যদি 4 যায় থাকে কত 12, এই দেখো তখন আয় 12 টাকা, সর্বোচ্চ আয় 12 টাকা। এভাবে যদি সর্বোচ্চ মান বল, দেখো সমস্যা 2, লক্ষ্য করো তোমরা, প্রশ্নে যদি মাইনাসটাকে বাদ দিয়ে দিই, প্রশ্নটাকে বাদ দিয়ে এখানে একটা মাইনাস নিয়ে আসি, দেখো তাহলে আরেকটা আমাদের হয়তোবা এই সর্বনিম্ন মানটা আমরা পেয়ে যেতে পারি। লক্ষ্য করে তোমরা দেখো এরকম, এই জন্য এই মডেল অনুসারে রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, এক একটা মন্তব্য আসে। লক্ষ্য করো, তাহলে আমরা কি করলাম, কাম্য মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে একই, দেখো এই যে প্রয়োজনীয় শর্ত কিন্তু সর্বোচ্চ বলো সর্বনিম্ন বলো একই, তাহলে আমরা কি বলবো, কাম্যমান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে। তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা দেখো মাইনাস, বর্তমান অঙ্কে এখানে মাইনাস, আর এই মাইনাসটা মুছে ফেলছি, দেখো রেজাল্টটা কি হয়, 2 দুগুণে এখানে টোয়াইস এক্স 1 হয়ে -4 ইকুয়াল টু 0, তাহলে কি হবে, টোয়াইস এক্স ইকুয়াল টু তোমার টোয়াইস এক্স ইকুয়াল টু +4, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো 2, ওই দেখো আগের মতোই 2, তাহলে পর্যাপ্ত শর্তটা কি হবে, দেখো এইটাকেই আবার এখানে আমাদের অঙ্কের কলম দেখাতে হবে, টোয়াইস এক্স, এই দেখো -4, এখান থেকে আসলো দেখো +2 আসতেছে, তা +2 মানে 0 থেকে বড়, গ্রেটার দ্যান 0, লক্ষ্য করো যদি সেকেন্ড অর্ডার ধনাত্মক হয় তখন আমাদের মন্তব্য হবে কিসের জন্য, যে এখানে সর্বনিম্ন মান আমাদের আসতেছে, দেখো সেটা এখানে এসে গেল। তাহলে আমরা কি বলবো এখানে, যেহেতু d²y/dx² গ্রেটার দেন 0, সুতরাং যখন x = 2 তখন অপেক্ষকটির মান কি হয়, সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। তাহলে সুতরাং সর্বনিম্ন মানটা কি হবে, লক্ষ্য করিও, সুতরাং সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান এখানে দেখো একটা মাইনাস আসছে, এই যে মাইনাসটা, 2 দুগুণে 4 আর এখানে -8, তাহলে +8 -8 কাটা গেল, সর্বনিম্ন মানটা হচ্ছে আমাদের 4। তা তোমরা শিক্ষার্থীরা তোমাদের দেখো আমি একটা অঙ্ককে আমরা চেঞ্জ করে লিখলাম, একটু সাইন চেঞ্জ করেছি, দুটো বিষয় চলে এসেছে, সর্বোচ্চ সর্বনিম্ন। তাহলে এখানে আমি খুব সিম্পল একটা উদাহরণ তোমাদের দিলাম, যাতে আসলে এই সর্বনিম্নকরণ কি, সর্বোচ্চ মান কি, সর্বনিম্ন মান কি, সর্বোচ্চ করণ কি, সর্বনিম্ন করণ কি, সেইটাকে তোমাদের বোঝার জন্য। এখন দেখো আরেকটা বিষয় একটু আমি আলোকপাত করতে চাই, যেটা তোমাদের বিগত ক্লাসে একবারে এপ্রিল মেতে এই ধরনের ক্লাসগুলো একবার করা হয়েছিল, অনেকেই সেই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারোনি সেই সময় পরিস্থিতির কারণে, সেজন্য আমি আবার এটাকে রিপিট করতেছি। দেখো অনমনীয় বিন্দু, পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন, অনমনীয় বিন্দুটা কি, দেখো অনমনীয় বিন্দুটা কি, ক্লাসে আসি বাবা, ক্লাসে এখন দেখো অনমনীয় বিন্দু, যে বিন্দুকে কেন্দ্র করে
কোনো রেখাচিত্র কোনো রেখাচিত্র কোনো রেখাচিত্র যে বিন্দুকে কেন্দ্র করে কোনো রেখাচিত্র অবতল অবতল থেকে উত্তল বা উত্তল থেকে অবতলতার দিকে মোড় নেয় তাকে অনমনীয় বিন্দু, তাকে অনমনীয় বিন্দু বলে। বিষয়টা আমরা অনমনীয় বিন্দু কি কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা সেটা আমি একটু বোর্ডে লিখে দিলাম। তো অনমনীয় বিন্দুটা আমি একটু চিত্র দিয়ে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তোমাদেরও সংজ্ঞা যখন দিবা চিত্রটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো তোমরা গ্রাফ এঁকেছো, কখনো কখনো এরকম গ্রাফেরও সম্মুখীন হয়েছো। দেখো এখানে এগুলো ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, অর্থাৎ এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক। এক ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক। দেখো এই একটা বিন্দু আছে, দেখো এই বিন্দুটার বাম দিকটা দেখো অবতল, এদিকটা দেখো উত্তল। এইটাকে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বলবো। এখানে অবশ্যই দেখো এখানে অবশ্যই একটা এক্স এর মান আছে, ওয়াই এরও একটা মান আছে। তাহলে এই এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এক্স নট কমা এরকম। দেখো এখানে আমি যদি এখানে একটা বিন্দু দেই তাহলে দেখো এদিকটা উত্তল, এদিকটা দেখো অবতল। এখানেও দেখো একটা এক্স এর মান আছে, ওয়াই এর একটা মান আছে। তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক এক্স নট কমা ওয়াই নট। তুমি এখন এই চিত্রের সাথে সংজ্ঞাটা একটু মিলাই নাও তো। যে বিন্দুকে কেন্দ্র করে, দেখো যে বিন্দুকে কেন্দ্র করে কোনো রেখাচিত্র অবতল থেকে, ওখানে তুমি ভাষাটা এমনও বলতে পারো অবতলতা থেকে, এই ভাষাটাও ব্যবহার করতে পারো। যে বিন্দুকে কেন্দ্র করে কোনো রেখাচিত্র অবতলতা থেকে উত্তলতা অথবা উত্তলতা থেকে অবতলতার দিকে মোড় নেয়, যে বিন্দুকে কেন্দ্র করে এই মোড়টা নেয়, দেখো সেই বিন্দুটা হচ্ছে অনমনীয় বিন্দু। এই অনমনীয় বিন্দুর আবার নির্ণয়ের শর্ত আছে, সেটা আমাদের ম্যাথমেটিক্যালি সেটা ফলো করতে হয়। দেখো সেটাও আমাদের অনেক সময় এগুলো পরীক্ষার জন্য প্রয়োজন হয়। দেখো অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত, অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত। অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত, প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্তটা এখানে দুটো অংশ। ক, ওই যে আগের মতো ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0, dy বাই dx ইকুয়াল টু 0, সরি নট ইকুয়াল টু 0। মানে দেখো আগে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান যখন করেছিলাম তখন কিন্তু ইকুয়াল টু 0 ধরেছিলাম, কিন্তু অনমনীয় বিন্দু যখন বের করব তখন ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0 ধরা যাবে না। কোথায় ধরতে হবে? সেকেন্ড অর্ডারে যাইয়া ধরতে হবে। এই দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তখন এক্স ইকুয়াল টু তুমি একটা এক্স এর একটা মান পাবা। এরপরে দেখো পর্যাপ্ত শর্তটা কি? পর্যাপ্ত শর্ত তারও দুটো অংশ এখানে। ক, দেখো যদি
ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব গ্রেটার দেন 0 হয়, তাহলে রেখাটি তাহলে রেখাটি অবতলতা হতে উত্তলতার দিকে মোড় নেবে। উত্তলতার দিকে মোড় নেবে। খ, যদি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব লেস দেন 0 হয়, তাহলে রেখাটি উত্তলতা হতে অবতলতার দিকে মোড় নেবে। অবতলতার দিকে মোড় নেবে। এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। দেখো, এখন স্যার আমাদের যদি এখানে আমার একটা এক্সাম্পল আমরা করতে চাই, একটা অঙ্ক যদি করতে চাই, তাহলে অঙ্কটা আমরা একটু করি। দেখো, অনমনীয় বিন্দু আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন তোমাদের নিচ্ছি যে অনমনীয় বিন্দু কিভাবে করতে হবে। দেখো, সমস্যা 3, y equal to 2x cube minus 9x square minus 60x plus 7। তাহলে আমরা এখানে কি লিখব? দেখো, এখানে দেখো লেখা আছে প্রয়োজনীয় শর্ত অনুসারে, আমরাও তাই লিখব প্রয়োজনীয় শর্তানুসারে। প্রয়োজনীয় শর্তানুসারে dy by dx সমান সমান d by dx 2x cube minus 9x square minus 60x। দেখো, নট ইকুয়াল টু 0 মানে এটা ইকুয়াল টু 0 ধরা যাবে না, যেটা আমরা কাম্য মানের বেলায় 0 ধরেছি। তাহলে কি হলো? 3 দুগুণে 6x স্কয়ার, 9 দুগুণে 18x মাইনাস 60। তোমরা বুঝতে পেরেছো যে অন্তর্কলনগুলো তোমাদের কাছে এখন সাধারণ। এটা পেয়েছি ফার্স্ট অর্ডার। দেখো, প্রয়োজনীয় শর্তের দুটো অংশ, ফার্স্ট অর্ডার একটা, সেকেন্ড অর্ডার একটা। দেখো, আবার ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার সমান সমান, তুমি ডাইরেক্ট করে দিতে পারো আর এটা লিখতেও পারো, ফলাফলটা তুমি সরাসরিও লিখতে পারো। এটা সমান সমান 0 ধরতে হবে, 0 ধরতে হবে। তাহলে দেখো, এখানে আমরা কি পেলাম? 6 দুগুণে 12x মাইনাস 18, মানে x 1 হয়ে গেল, ইকুয়াল টু 0। তাহলে ফলাফলটা দেখো, 12x ইকুয়াল টু 18, সুতরাং x ইকুয়াল টু 18 ভাগ 12। এটা ফলাফলটা তুমি নিয়ে আসো। দেখো, 18 ভাগ 12 সমান হচ্ছে 1.5। দেখো, আমরা x এর মানটা পেয়েছি, x এর মান পেয়েছি। তা বিন্দু মানে কি? বিন্দু মানে হচ্ছে x এর একটা মান এবং y এর একটা মান, মানে এক জোড়া মান। তা আমি x পেয়ে গেছি, তা বিন্দু নির্ণয় করতে বলছি, অনমনীয় বিন্দু। তাহলে আমার x পেলে y ও বের করা উচিত। তা সেখানে আমরা y এর মানটা এখান থেকেও বের করতে পারি। সুতরাং y সমান সমান 1.5 হোল কিউব মাইনাস 9 ইন্টু 1.5 স্কয়ার মাইনাস 60 ইন্টু 1.5 প্লাস 7। তাহলে এখানে আমাদের আসতেছে 1.5 শিফট 3, যেটা আসলো গুণ 2 সমান হলো 6.75
এখানে দেখো 1.5 স্কোয়ার যেটা আসলো গুণ 9 সমান 20.25, আর এখানে আসতেছে 60 গুণ 1.5 সমান 90 প্লাস 7। এখানে দেখো ফলাফলটা কি আসে, আমাদের আসতেছে 2713.75, আর এখানে মাইনাস আসতেছে 90 যোগ 20.25 সমান 110.25। তাহলে এখানে বিয়োগ হবে তোমার 13.75। যাক, এই যোগ বিয়োগটা তোমরা করে নেবে, মাইনাস 96.5। তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম। সুতরাং বিন্দুটি কি হবে, এক্স হচ্ছে 1.5 আর এটা হচ্ছে মাইনাস 96.5। দেখো এখানে যোগ বিয়োগ একটু ভুল থাকতে পারে, তোমরা এটা দেখে নিও। মানে বিন্দুটা আমরা পেয়ে গেছি। এখন এই রেখাটা কি ধরনের হবে, দেখো তোমাদের আমি দেখিয়েছি এটা অবতল থেকে উত্তল হবে নাকি উত্তল থেকে অবতল হবে, সেটা প্রমাণ করার জন্য হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে আমরা এখন পর্যাপ্ত শর্তটা দেখাতে চাই। পর্যাপ্ত শর্ত অনুসারে দেখো, পর্যাপ্ত শর্ত অনুসারে আমরা আসবো। দেখো এখানে আমরা একটা মুছে ফেলেছি, মানে সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা ছিল কি, ছিল তোমাদের অঙ্কটা ছিল হলো 9 দুগুণে 18 এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, আর ছিল 9 দুগুণে 18 এক্স, এইটা ছিল। এখানে তোমাদের রেজাল্ট ছিল হলো 3 দুগুণে 6 এক্স স্কোয়ার আর ছিল 9 দুগুণে 18 এক্স, এইটা ছিল সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডারে এটা আমরা করলাম সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডারে ছিল হলো, ফার্স্ট অর্ডারে ছিল হলো 12x মাইনাস 18 ইকুয়াল টু, অর্থাৎ এই লাইনটা। এখান থেকে আসবো আমরা থার্ড অর্ডারে, মানে এই যে দেখো থার্ড অর্ডার ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, কাকে করছি অন্তর্কলন, ডি বাই ডি এক্স অফ 12x মাইনাস, এখান থেকে আসলো কত 12। ওই দেখো এখন এদিকে তাকাও, আমাদের কিন্তু ধনাত্মক মান পেয়েছি, এই দেখো ধনাত্মক মান পেয়েছি। তাহলে রেখাটার মন্তব্য হবে কি, অবতল থেকে উত্তলতার দিকে মোড় নেবে। আমরা মন্তব্যটা করব। সুতরাং আমরা বলবো যেহেতু ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব গ্রেটার দ্যান 0, সুতরাং রেখাটি অবতলতা হতে উত্তলতার দিকে মোড় নেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের শিখলা, এটা আমাদের ইকোনমিক্সের প্রথম বর্ষের মৌলিক গণিতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ করা, সাথে সাথে অনমনীয় বিন্দু বের করা। আমরা শুধু একটু সংজ্ঞার ভিতরে থেকেছি, একটু উদাহরণ দিয়ে দেখেছি। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আগামী ক্লাসে আমরা এই সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ অনমনীয় বিন্দুর অনেক গুরুত্বপূর্ণ সমস্যা, এটা নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।